তাইলে আমরা আমাদের কোর্সে নাম হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স, তাই তো? এই জন্য আমাদের অফিস অ্যাপ্লিকেশনে যাওয়ার আগে কিছু বেসিক কম্পিউটার বেসিক সম্পর্কে জানতে হবে, যে কম্পিউটার কাকে বলে। তাইলে দেখেন আমরা কম্পিউটার কাকে বলে, ওই জায়গায় লিখে আছে যে কম্পিউটার গ্রিক শব্দ আমরা জানি, কিন্তু অর্থ শব্দের অর্থ হিসাব বা গণনা করা। প্রথমে যখন 1830 সালে যখন কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল ইউকেতে 1830 সালে, স্মরণ থাকবে। তখন ওইটাকে জাস্ট আমরা এখন যেভাবে ক্যালকুলেটর যখন আমরা নেই না হিসাবের জন্য, গণনা করার জন্য, সিমিলার ওই সময় যখন উনি তৈরি করছিলেন, তখন এই 1830 সালে জাস্ট হিসাব বা গণনা করার জন্য তৈরি করা হয়েছিল, ঠিক আছে? কিন্তু পরবর্তীতে দেখলেন যে উনি একটা ডে বাই ডে ওইটা মানুষের কাছে পৌঁছতেছে, আর আপডেট আসতেছে, তখন ওইটা নিয়ে এখন এমন পর্যায়ে আসছে আমাদের সবগুলা কাজ আমরা যেগুলো চিন্তাই করতে পারি না ওগুলা কম্পিউটার দ্বারা করা হয়, তাই না? আগে আমরা চিন্তা করতাম না। এআই এসছে নতুন, আইসা কি শুরু করছে, সামনে দিয়ে আরো আসবে, যদি বেঁচে থাকেন তখন দেখবেন যে অনেকগুলো আরো আসবে আপডেট, তাই তো? তাইলে গণনা করার জন্য করা হয়েছিল। আর কম্পিউটার শব্দের তো গণনাকারী, তাইলে কম্পিউটার যেহেতু গণনা করার জন্য কি করা হয়েছিল, ক্রিয়েট করা হয়েছিল, তখন ওইটা কম্পিউটার, ওইটার যন্ত্রের নামটা হচ্ছে গণনাকারী যন্ত্র, ঠিক আছে? ওইটা হচ্ছে, মনে করেন যে বার, আর ওইটা নাও, তাই তো? বার ধরতে পারেন যে করা হওয়া করে এগুলো বোঝানো হয়, তাই না? আর ওইটা হচ্ছে যন্ত্র, একটা যন্ত্রের নাম, মানে নাউনের পর্যায়ে পড়ে। তো এটা হচ্ছে যে কম্পিউটার প্রথমে গণনাকারী হিসাবে মানে তৈরি করা হয়েছিল, কিন্তু আর কম্পিউটার শব্দের অর্থ হচ্ছে মানে গণনাকারী যন্ত্র। এর মানে কি, যে যে যন্ত্রের সাহায্যে আমরা গণনা করতে পারি, কাজ পরিচালনা করতে পারি, তাই তো? এগুলো হচ্ছে গণনাকারী, এটা হচ্ছে গণনাকারী একটা যন্ত্র। কিন্তু এখন আর কম্পিউটার শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না, তাই তো? কম্পিউটারে অনেক যন্ত্র বা তথ্য গ্রহণ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ উপস্থাপন করে। আচ্ছা, এখন দেখেন যে মেন সংখ্যা ওই জায়গা থেকে কোনো সমস্যার সমাধান করার জন্য ব্যবহারকারী কোনো ইনপুট বা নির্দেশনা প্রদান করলে তৎক্ষণাৎ তা মেশিনের ভাষায় রূপান্তরিত হয়ে আউটপুট বা ফলাফল প্রদান করে। এখন হচ্ছে এই যে তিনটা জিনিস আপনাদের, এটা তিনটা জিনিস নতুন। একটা হচ্ছে আপনাদের সুবিধা, যদি দেখে দিয়ে লিখতে পারেন লিখেন। না এখন লেখা না, এখন লেখা দরকার না, বাসা বসে বসে যখন খান ভিডিও তো আছে, ভিডিও আছে। এই যে ওই জায়গায় আমরা তিনটা জিনিস বলছি, যে ইনপুট বা এই যে সরি ইনপুট হচ্ছে এই জিনিস, বা বাংলা হচ্ছে নির্দেশনা প্রদান করলে একটা জিনিস, ভালো করে দেখেন। ইনপুট একটা জিনিস, আর রূপান্তরিত একটা জিনিস, আর একটা হচ্ছে আউটপুট প্রদান করা। এলে মানে আমি যখন, আপনারা তো অবশ্যই ইন্টারমিডিয়েট পড়ছেন, তাই না? সবাই পড়ে, ইন্টারমিডিয়েট তো পড়ছেন আপনারা, আইসিটি পড়ছেন। এটা তো আপনারা কি কি পড়ছেন? এই যে আইসিটি তে আছে না অর্গেট, অর্গেট এন্ড গেট এন্ড গেট, হ্যাঁ। তাহলে দেখবেন যে ইনপুট একটা জিনিস আর আউটপুট একটা জিনিস। ইনপুট মানে প্রদান করা, আর আউটপুট মানে যা ফলাফল পাই। কিন্তু মধ্যখানে একটা জিনিস থাকে, মাধ্যম। আমরা যদি শুধু ফোন দিছি, আমি কথা বলতেছি ইনপুট, আর ওনার কাছে গিয়ে পৌঁছেছে আউটপুট, মধ্যখানে একটা পরিচালনা হইতেছে, তাই না? তাহলে তিনটা জিনিস বললাম, যে একটা হচ্ছে ইনপুটের মাধ্যমে আমি জাস্ট আমি যা চাইতেছি ওইটা মানে প্রদান করছি, অথবা নির্দেশনা দেওয়া, ফল আবার কি হয়েছে, ফলাফল মানে চলে গেছে মানে আউটপুট। কিন্তু এই যে মেশিনের ভাষায় রূপান্তরিত হচ্ছে, মানে কি, মেশিন হচ্ছে একটা কম্পিউটার, এই কম্পিউটারের মাধ্যমে ওইটা আমরা করতেছি, তাই না? আমি জাস্ট ইনপুট দিতেছি, এ বি সি লিখতেছি, মাউস দিয়ে রাইট লেফটে নিতেছি, কিন্তু আবার আমার এটা দেওয়ার পর আমি আউটপুট দেখতেছি, কিন্তু কিসের মাধ্যমে? যদি আমার কম্পিউটার না থাকতো, তাইলে আমি ইনপুট এবং আউটপুট আমার যথেষ্ট ছিল। ইনপুট দিলাম, আউটপুট দিলাম, কিন্তু একটা নির্দিষ্ট একটা কি ছিল, আমার যন্ত্র আছে, তাই না? তাইলে এই যে মেশিনের ভাষা রূপান্তরিত করে, যে ওনাকে মেইনলি বলা হয় যে কম্পিউটার হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ তিন প্রকার: অ্যাসেম্বলি, এটা কি, আর কি জানি আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি, কম্পিউটার ভাষা হচ্ছে মেশিন মেশিন ল্যাঙ্গুয়েজ। এই জন্য কম্পিউটার 0 এবং 1 ছাড়া কিছু বোঝে না, বাইনারি সংখ্যা, তাই তো? আপনি যদিও আপনি এ ছাপছেন, বি চাপছেন, কিন্তু এ বি কিছু ওদের কিন্তু কমান ডিজিটাল সিগন্যাল যখন যাবে, তখন এ বি কিছু বুঝবে না, ও বুঝবে 0 1। সত্য যদি হয় 1, মিথ্যা হলে 0। তখন ওইটা যাওয়ার পরে সত্য মিথ্যাও যাচাই করে, ইনপুট যখন দিবে তখন সত্য মিথ্যা যাচাই করে আপনাকে আউটপুট প্রদান করবে। কিন্তু মধ্যখানে একটা প্রসেস হচ্ছে, যে মেশিনের ভাষায় যে 0 1 ওইটাকে কনভার্ট হচ্ছে, যে সত্য, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
যে কোনো আপনি লিখেন এবিসি লিখেন 0 এবং 1 এ কনভার্ট হয়ে ডিজিটাল সিগনালে চলে যায় ওদের কাছে। তখন ওরা মেশিনের ভাষায় রূপান্তরিত করে ফলাফল প্রদান করে। তাইলে আলটিমেটলি আমরা পাইলাম যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা যে ইনপুট প্রদান করব তা রূপান্তরিত হবে মেশিনের ভাষায়, দেন ফলাফল প্রদান করবে ওই প্রসেসকে হচ্ছে কি কম্পিউটার। এই সম্পূর্ণ প্রক্রিয়া প্রদানকারী যন্ত্রকে বলা হয় কম্পিউটার। তাহলে এই যে তিনটা কাজ আমরা করছেন, ইনপুট দিচ্ছেন, দেন লাস্টে আউটপুট পাচ্ছেন, মধ্যখানে যে মেশিনের ভাষায় রূপান্তরিত হচ্ছে, এই তিনটা প্রসেস মিলে হচ্ছে যে কম্পিউটার। ওই তিনটা প্রসেসকে মিলে কম্পিউটার বলে। অথবা যার মধ্যে গাণিতিক যৌক্তিক সিদ্ধান্তমূলক কোনো ডাটা প্রেরণ করলে সেটা পক্ষে ওইটা হচ্ছে মানে এক্সেলের ভাষা। যেমন গাণিতিক যৌক্তিক গুলো হচ্ছে কি, গাণিতিক যদি আপনি করতে চান তখন আপনি যোগ বিয়োগ পূরণ ভাগ করতে হবে, তখন আপনার হিসাব মানে মেশিনের ভাষায় রূপান্তরিত হয়ে আপনাকে মানে প্রদান করবে ফলাফল, তাকে বলে কম্পিউটার। তাহলে মেইনলি আপনি সংজ্ঞা একটুকু জানবেন। এখন মনে করেন আপনি এখন বলছেন একটু আগে যে ওইটা শিখে কি করব। আপনি মনে করেন যে প্রাইমারি স্কুলে পড়ান না, হ্যাঁ আপনি হ্যাঁ দুইটাই দেয়, আপনার কিছুদিন পরে অন্য একটা ভালো স্কুলে আপনার কি হবে, ইন্টারভিউ লাগে না? হুম? তখন আপনাকে জিজ্ঞেস করলো কম্পিউটার কাকে বলে? অবশ্যই। কারণ আজ থেকে 5-7 বছর পর না, এখনই চলে আসতে দেখবেন, বছর 2 বছরের ভিতরে দেখবেন যে যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করলে এই অ্যাপ্লাই করবেন যখন কোনো কিছু আবেদনের জন্য, টিচিং হোক বা অন্য কোনো পদে, তখন প্রথম শর্ত তাকে তারা বলে না মাস্টার ফার্স্ট, সেকেন্ড অপশন থাকবে, চলে আসছে সেকেন্ড অপশন থাকবে আপনার কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে। আছে না? আছে না? হ্যাঁ, তাইলে আসতে চলে, কিন্তু সব জায়গায় দিয়ে দিবে। তখন কিন্তু আপনাকে জিজ্ঞেস করা হবে, যখন ওরা শর্ত দিবে যে কম্পিউটার বেসিক নলেজ থাকতে হবে, তখন আপনাকে যদি আপনি বলবেন জি আমার আছে, সার্টিফিকেট আছে, তখন কম্পিউটার সংখ্যা জিজ্ঞাসা করবে, তখন কিভাবে দিবে? এই যে আমি তিনটা জিনিস বলছি না, এগুলো সমান থাকবে। এই জন্য আমাদের বেসিকের থিওরি গুলো দেখানো হয়, বুঝতে পারছেন? আর অনেকগুলো আছে। তাইলে দেখেন যখন এরকম আপনার কিছু আসবে তখন আপনি তিনটা জিনিস আপনি ঢুকাইবেন, যে ইনপুট একটা জিনিস দেওয়া হয়, মধ্যখানে হ্যাঁ ইনপুট একটা জিনিস দেওয়া হয়, কোনো কিছু দেওয়াকে ইনপুট বলে, আবার এই মধ্যখানে একটা প্রসেস করে যে কোনো একটা যন্ত্রে, আর আউটপুট দেওয়া হয়, তিনটা প্রসেস মিলে আছে কম্পিউটার তৈরি তৈরি, তাইলে আপনি আপনার ভাষায় আপনি এগুলো বলতে পারেন। কোনো সমস্যা সমাধান করার জন্য ইনপুট প্রদান করলে তাৎক্ষণিক মেশিনের ভাষায় রূপান্তরিত যে ফলাফল প্রদান করে তাকে কম্পিউটার বলে। ক্লিয়ার? আচ্ছা, এখন বলছেন যে কম্পিউটার কত প্রকার? কম্পিউটার গঠন ও প্রচলনের ভিত্তিতে গঠন মধ্যে কি? আকৃতি, স্ট্রাকচার, আকৃতি। আর প্রচলন নীতির প্রচলন মধ্যে কি বোঝায়? বর্তমানে প্রচলিত আছে। এগুলো হচ্ছে কি গঠন এবং প্রচলনের দিক দিয়ে 3 প্রকার। যেমন এনালগ একটা জিনিস আছে, যেগুলো মানে নিজে নিজে চলে, কোনো অন্য কেউ চালাইতে হয়, নিজে নিজে চলতে পারে না, নর্মাল সংখ্যা আমরা জানি। ডিজিটাল, হাইব্রিড। তাইলে গঠন এবং নীতির ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, একটা হচ্ছে অ্যানালগ, একটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার, তাই তো? অ্যানালগ কাকে বলে? আমরা এগুলা এত ডিটেলসে যাব না। অ্যানালগটা আমি এভাবে বুঝি যে এগুলা যে যে জিনিসগুলাকে অন্য কেউ পরিচালনা করে, তাই না? অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে একটা পার্থক্য আছে। অ্যাক্টিভ মানে নিজে করা, প্যাসিভ মানে অন্য কেউ করে দেয়, তাই না? ইংলিশ বুঝেন তো আপনারা? তাহলে প্যাসিভের মতো কাজ, এটা রাখতে যে অন্য কেউ, যখন আপনি মোটর সাইকেলে যখন আপনি হরন দিবেন বা টিপ দিবেন তখন চলবে, অটো চলবে না, টিপ দিলে চলবে, তাই তো? এরকম কিছু জিনিস আছে। হ্যাঁ, এটা চালক দরকার। এটা আমি সংক্ষেপে বুঝাইছিলাম, দেখেন তো যে কম্পিউটার আসে অপর আসে হচ্ছে ওইটা না। যেমন মোটর গাড়ির ব্যাগ নিয়ন্ত্রণ এবং অ্যানালগ কম্পিউটারকে উদাহরণ, যে মোটর গাড়ির ব্যাগ নিয়ন্ত্রণ করে, যখন আপনি ব্যাগ যখন দিবেন তখন চলবে, অন্যথায় কি হয়ে যাবে, তাই না? এটা হচ্ছে নর্মাল। আপনি এরকম মনে হয় যে অন্য কেউ যখন ওকে পরিচালনা করবে তখন ও পরিচালিত হবে। ক্লিয়ার হয়েছে? অ্যানালগ অন্য কেউ যখন পরিচালনা, একটু পরে আসতেছে, এখন অটো হয়ে গেছে, ওইটা একটু পরে আসতেছে, এই যে সংখ্যা আছে। এগুলো অন্য কেউ পরিচালনা করলে কি নিজে পরিচালিত হয়ে যাইতেছে। এখন ডিজিটালে আছেন, ডিজিটাল কম্পিউটার 2 ধরনের বৈদ্যুতিক ভোল্টেজ দ্বারা সকল কিছু প্রকাশ করা হয়। কিন্তু আপনি 0-1 দিচ্ছেন, কিন্তু ও দেখেন ভোল্টেজ উপস্থিতি কেস 1 মানে হা বোধক হা, অনুপস্থিতি কেস 0 মানে না প্রকাশ করা। এটি যে যে কোনো গাণিতিক গণিতের যোগ বিয়োগ সম্পন্ন করতে পারে, বিয়োগ সম্পন্ন করতে পারে, সকল তাইলে আপনি বলছেন যে ডিজিটাল হচ্ছে কি, আমরা বলছি যে 0 এবং 1 দ্বারা যে জায়গায় পাওয়া যাইব, তখন তখন আপনি যে কি দিচ্ছেন, এই যে গুণ বিয়োগ পূরণ ভাগ, আপনি 10 দিচ্ছেন, আবার প্লাস দিয়ে আরো 10 দিচ্ছেন, 20 হয়েছে। এই 20 কি আপনি নিজে করছেন না ওরা করে দিছে?
ওরা করে দিচ্ছে না ওইটা, আপনি নিজে করছেন হাতে কলমে, আমরা যেভাবে করি 0 0 0 1 1 1 এভাবে দেখছি না, কিন্তু ওরা নিজে করে দিচ্ছে না ওইটা, কারণ ওই জায়গায় সেট আপ করা আছে অলরেডি। আপনি যা দিবেন ওগুলা সত্য বা মিথ্যা দুইটার একটার মধ্যেই পড়বে, তখন ওরা দেখবে যে সত্য কোনটা মিথ্যা কোনটা। যখন আপনি যখন মিথ্যা দিবে, যখন প্রথমে যদি অনেক অনেক সময় হয় না যে 20 থেকে 10 চলে গেলে -10 চলে আসে, মানে কি বড় সংখ্যাকে আগে দেওয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, তো ওইটা কিভাবে বুঝতে পারছে ওরা? নরমাল যদি ওদের বুধ না থাকতো তাইলে 20 - 10 দিলে হয়তো কি 10 হয়ে আসতো, মাইনাস চলে আসতো না, কিন্তু এগুলা সেট করে দেওয়া হয়েছে ওদেরকে। কিন্তু যখন আমি দুইটা তিনটা সংখ্যা দিচ্ছি, ভিতরে যে কার্যক্রম হচ্ছে ডিজিটাল প্রসেসে করছে ওরা, ডিজিটাল সিগন্যালে চলে গেছে, ডিজিটাল প্রসেসে যখন সত্য সত্য মিথ্যা বাছাই করে বলে কি করছে, একটা রেজাল্ট দিচ্ছে, ওইটা হচ্ছে ডিজিটাল কম্পিউটার, তাই তো? তাইলে আমরা যেটা দেখছি যে ডিজিটাল কম্পিউটার মানে ওর মধ্যে সেট করা আছে, কিন্তু দুইটা ভোল্টেজের মাধ্যমে পরিচালিত হচ্ছে, 0 এবং 1। একটু আগে যেটা আমি একটু আগে বলছিলাম যে কম্পিউটার হচ্ছে কি, এটা ডিজিটাল সিগন্যালের মাধ্যমে পরিচালিত হয়। একটা হচ্ছে কি, ওইটা কি থাকে, 0 এবং 1, ওটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে আমরা 0 1 দুইটাই বোঝানো হয়। দেন হাইব্রিড হচ্ছে কি, সংখ্যায় এতগুলা বোঝার দরকার নেই আপনার কাছে। এটা হচ্ছে অ্যানালগ এবং ডিজিটাল দুইটা মিলে যেটা তৈরি হয়। তোমার টপোলজি পড়ছেন আপনারা ইন্টারমিডিয়েটে না? ছয়টা টপোলজি আছিল না? বাস টপোলজি, রিং টপোলজি, মেশ টপোলজি, আইসিটিতে। আপনি তো অনেক আগে, তাই লাগলো ছিল না। তো ওরা বুঝতে পারবে। এটা ছিল কি, হাইব্রিড টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি। তো হাইব্রিড বলতে যে কোনো অন্যান্য টপোলজি বা অন্যান্য কম্পিউটার গুলো মিলে যেগুলো তৈরি হয়, যেমন আপনার হাইব্রিডে কি থাকবে, এনালগ কম্পিউটারের যে ফিচার্স গুলো আছে এগুলাই থাকবে, আবার ডিজিটাল দুইটাই মিলিত হয় এনালগ কম্পিউটার। ওরা বলছে হাইব্রিড চলে গেছে, কিন্তু আমাদের আরো অনেক পড়া আছে, একটু সামনে চলে যায়। আচ্ছা, আকার, এখন আসি আমরা আকার, সামর্থ্য, দাম, ব্যবহারের ভিত্তিতে ডিজিটাল মানে কম্পিউটার। এখন আমরা ডিজিটালের সংজ্ঞা করব জাস্ট, আমাদের কিন্তু এনালগের কোনো সংজ্ঞা নাই, হাইব্রিডের সংজ্ঞা নাই, মানে এগুলা বিস্তারিত নাই, কেন? এনালগ ব্যবহার হয় না, তাই তো? এনালগ কম্পিউটার যেটা, হ্যাঁ, এনালগ যে কম্পিউটার এটা ব্যবহার হয় না, তাই এটা নিয়ে আমরা, আপনার হাতে হাতে কি মোবাইল? কেউ কিন্তু মোবাইল রাখবেন না, ঝামেলা করবেন পরে ক্লাসে। আহ আছে কিন্তু, আছে ওদের যে দেন আকার, সামর্থ্য, এর ভিত্তিতে আবার ডিজিটাল কম্পিউটারকে 4 ভাগ করা হয়েছে। ডিজিটাল কম্পিউটার কিন্তু ওই জায়গায় আনছে, কারণ কি, অ্যানালগ কম্পিউটার কোনো ভ্যালু নাই, হাইব্রিড কম্পিউটার তো আর ভ্যালু নাই, ওই দুইটা মিলে পরিচালিত হয়। এই জন্য আমরা ডিজিটাল কম্পিউটারকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। এবং যে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে যে কম্পিউটারকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে, 3 ভাগে, হচ্ছে অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, তাই তো? সেকেন্ড যদি আবার বলা হয় তাইলে ঠিক আছে, এগুলোর ভিতরে আমরা কি দেখি, এই আমাদের ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, মিনি কম্পিউটার আছে, তাইলে এগুলো কোথায়, কোন কম্পিউটারে আয়তায় পড়ে? তখন আমরা বলবো যে ডিজিটাল কম্পিউটার। কারণ ডিজিটাল কম্পিউটারকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপার কম্পিউটার, দেন হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার, 4টা, তাই তো? এবার আমরা সুপার কম্পিউটারের সংখ্যাটা একটু মানে খুব দ্রুত আমরা জেনে নেই। ওইটা হচ্ছে সবচেয়ে বড় শক্তিশালী একটা কম্পিউটার, যেমন দ্রুত দ্রুত গতি সম্পন্ন কম্পিউটারকে সুপার করে দেয়, অত্যন্ত শক্তিশালী এবং দ্রুত গতি। শক্তিশালী মানে অনেক বড় কাজ করা যায়, আর দ্রুত গতি খুব তাড়াতাড়ি কাজ করা যায়, তাই তো? এগুলো হচ্ছে সুপার কম্পিউটার। যেমন ওর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1 মিলিয়ন ক্যারেক্টার। এগুলা যদি সায়েন্সে কেউ পড়েন বুঝতে পারবে, 1 মিলিয়ন ক্যারেক্টার মানে কতটুকু গতি বোঝায়। চোখ দিয়ে চাইবেন আর হয়ে যাবে এরকম, তাই তো? আমরা চোখের পলক পালাই, সেকেন্ড লাগে না তো, 1 সেকেন্ডে 2 3 বার পালানো যায় এইভাবে। 1 মিলিয়ন ক্যারেক্টার কোন দেশে তাইলে সুপার কম্পিউটার দ্বারা কি কি কাজ করা হয়? কোন দেশের আদমশুমারি মতো বিশাল তথ্য ব্যবস্থাপনা করার মতো স্মৃতি ভান্ডার বিশিষ্ট কম্পিউটার হচ্ছে সুপার কম্পিউটার, যে আদমশুমারি গণনা করা হয় তার দেশে। আমাদের জনসংখ্যা কত কোটি? আমার 20 চলে গেছে মোটামুটি। করোনার পর থেকে খুব গণনা হারে বাড়ছে, করোনায় অনেকগুলা বাইরে গেছে যদিও। হ্যাঁ, করোনায় খুব অনেক বেশি। 10 বছরের জরিপে দেখা যায় যে করোনায় যে লকডাউনে ছিল, এই লকডাউনে জনসংখ্যা বাড়ছে। এখন একটা কারণ আছে, এটা চিন্তা করলে পারবেন, বুঝতে পারবেন। তাইলে এটা হচ্ছে কি, আদমশুমারি 20 কোটি মানুষ। এগুলা কি আপনি নরমাল কলম খাতা দিয়ে, নরমাল কম্পিউটার দিয়ে কি সম্ভব? এই যে সুপার কম্পিউটার, বিশাল তথ্য
ও কি করে জাস্ট একজন পরিবারের একজন সদস্যের ডাটা নিবে নিয়ে সবার ডাটায় ক্যালকুলেট করে বলছে খুব দ্রুত, তাই তো নরমাল কোনো কথা না এটা। দেন আমরা এছাড়া বৈজ্ঞানিক গবেষণা পারমাণবিক অস্ত্র ক্ষেপণ, অস্ত্র যে ক্ষেপণ করা হয় এগুলা সুপার কম্পিউটার কেন এটা পারমাণবিক অস্ত্র বানানো হয়, এটা কতটুকু দ্রুত মানে কতটুকু কয় কিলোমিটার যাবে, কতটুকু দ্রুত যাবে, ওই জায়গায় গিয়ে কতটুকু সময় ডিউরেশন কতটুকু থাকবে, কতটুকু ডিলে করবে, এগুলা কিন্তু বলে দেওয়া হয় দেখছেন না। ওই যে শোনা যায় যে ওই জায়গায় হঠাৎ করে বোম ফুটে গেছে, এই বোমটা কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা আগে দেওয়া হয়, হয়তো 2 দিন 1 সপ্তাহ আগে দিচ্ছে, টাইমিং করা আছে দেখেন, বুঝলেন এগুলা। এটা পারমাণবিক অস্ত্র যখন দেওয়া হয় সাথে সাথে কিন্তু কি হয় না, বলেন না যে ওই জায়গায় বোমা ফুটে গেছে। অবশ্যই। আচ্ছা কম্পিউটার ছাড়া যদি হয় তাহলে আপনি দেখছেন না পাইলটের সামনে কি থাকে, পাইলটের সামনে কি থাকে দেখছেন না, পাইলটের সামনে কি থাকে থাকে তাইলে কোথায় যাচ্ছে কি নির্দিষ্ট কি আমাদের রাস্তা আছে, ম্যাপ আছে, তাইলে ওরা সব কিছু বলতে পারে। এই যে সুপার কম্পিউটার অবশ্যই সম্পূর্ণ সবগুলাই, তাইলে দেখেন প্লেন থেকে নিয়ে সবকিছু, তাইলে আবহাওয়া পূর্বাভাস আগামী কালকে কতটুকু ঠান্ডা পড়বে এটা কে বলে দেয়, পূর্বাভাস বলে দেয় না, এটা কি দ্বারা সুপার কম্পিউটার গবেষণা করে, ছাদের দেশে যায় যে গবেষণা করে যে আজকের তাপমাত্রা তো আছে তাহলে কালকে মানে ওই যে দুইটা গতি আছে না, পশ্চিম গতি আর পূর্বের গতি নাকি আরো তাইলে এইগুলা দ্বারা ও কি বলতে পারে যে এই সময়ে কি থাকবে, কালকে কি থাকবে ওয়েদার, এগুলো হচ্ছে স্যাটেলাইট পরিচালনা করা ইত্যাদি কাজে সুপার কম্পিউটার ব্যবহার করা, বুঝতে পারছেন সুপার কম্পিউটার কাজ কি। দেন যেমন ক্রাই 1 একটা সুপার কম্পিউটারের নাম, সুপার এক্স এ ধরনের কম্পিউটার হচ্ছে কি, এগুলো আপনারা স্মরণ রাখবেন, এগুলো সুপার কম্পিউটার। মেইনফ্রেম কম্পিউটার ছিল যে আমরা নেটওয়ার্ক কম্পিউটার হচ্ছে যে মানে বড় অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়, যে আমরা যেমন জনসংখ্যা নির্ণয় করা, জনসংখ্যা আদমশুমারি করছে একটু আগে, জনসংখ্যা নির্ণয় করা, তাই তো। দেন হচ্ছে কি শিল্প এবং ভোক্তা পরিসংখ্যান, এন্টারপ্রাইজ রিসোর্স, লেনদেন পরিহার, এগুলো হচ্ছে কি মেইনফ্রেম কম্পিউটার দ্বারা করা হয়। দেন মিনি কম্পিউটারের কাজ কি, মিনি কম্পিউটার কাজ হচ্ছে কি কি একসাথে অর্ধ শতাধিক কম্পিউটার ব্যবহার করতে পারে, তাই মিনি কম্পিউটার করে শিল্প বাণিজ্য গবেষণা করে। যেমন মিনি কম্পিউটার কাজটা কি, এই জায়গায় একটা কথা বলছে যে কম্পিউটার টার্মিনাল লাগিয়ে প্রায় একসাথে অর্ধ শতাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে, এর মানে মেডিকেলে দেখবেন আপনি একসাথে বলছে মানে অর্ধ শতাধিক 50 জন ব্যবহারকারী, তাই তো। মেডিকেলে যখন যাবেন, শিল্প কারখানাতে যাবেন, আপনি নিচতলায় মনে করেন এডমিশন নিচ্ছেন, সবকিছু দিচ্ছেন, আপনি 10 তলায় গিয়ে দেখেন সবকিছু আপনার সামনে ওরা আইনা রাখছে ফাইল টাইল, তাহলে এইগুলা যে মেইন একটা কম্পিউটার আছে কিন্তু প্রতি তলায় তলায় আমাদের মিনি কম্পিউটার রাখা আছে, এই তো একটা কম্পিউটার নিচে আছে মেইন হোস্ট থাকে, এই যে হোস্ট যাকে বলে, আর বাকি কম্পিউটার হচ্ছে গেস্ট কম্পিউটার, একটা দ্বারা অর্ধ শতাধিক কম্পিউটার পরিচালিত নিয়ন্ত্রিত, এই অর্ধ শতাধিক হচ্ছে এগুলো মিনি, বুঝতে পারলেন আমার উদাহরণটা ঠিক আছে, দেখছেন না অনেক সময় মেডিকেলে আপনার তাইলে ওরা কিন্তু নিজ তলা থেকে নিয়ে যায় না ফাইলগুলা, সব তলা যখন ডাটা এন্ট্রি করবে সাথে সাথে ওদের যে মিনি কম্পিউটার যেগুলো আছে সবগুলো তো ডাটাগুলো চলে গেছে, ওই জায়গা থেকে ওটা কি প্রিন্ট আউট করে করে দিতেছে, তাই তো। যেমন হচ্ছে পিডিএফ পিডিপি 11 আইবিএমএস, এগুলা এগুলা হচ্ছে কি মিনি কম্পিউটার, যে একসাথে মানে অর্ধ শতাধিক মানুষ ব্যবহার করতে পারে। এখন আসেন তাইলে স্যার যাই বলতেছেন শুধু আমরা বুঝতেছি, কিন্তু আমাদের ডেস্কটপ ল্যাপটপ এগুলো কোথায়, তাইলে এই যে মাইক্রো কম্পিউটার একটা আছে, তাই তো। মাইক্রো কম্পিউটার কি বলে, পার্সোনাল কম্পিউটার, যেমন পিসি হচ্ছে আমার একটা পার্সোনাল কম্পিউটার, ল্যাপটপ হচ্ছে আমার একটা পার্সোনাল কম্পিউটার, তাই তো। এগুলো হচ্ছে কি মাইক্রো কম্পিউটার, ইন্টারনেটে চিপ বা ইন্টারনেট লাগানোর সমস্যা নেই, দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে এই কম্পিউটারের যে ব্যবহার দেখা যায়, যে আমরা যে কম্পিউটারগুলো ব্যবহার করি এটা হচ্ছে। দেন বর্তমানে বিভিন্ন ধরনের মাইক্রো কম্পিউটার আছে, ডেস্কটপ কি বুঝে, ডেস্কটপ বলতে কি বুঝে, এই যে এটা হচ্ছে ডেস্কটপ, তাই না। দেন আছে কি ল্যাপটপ, মানে যেটা দিয়ে আমি ক্লাস নিচ্ছি। দেন হচ্ছে নোটবুক, মানে কি ট্যাবলেট ট্যাব আছে না, ট্যাব ট্যাব হ্যাঁ। দেন পিডিএ মানে কি পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, মানে কি আমাদের ওনাকে বলা হয় এখন আমাদের মোবাইল, তাই তো। এগুলো হচ্ছে পিডিএফ এর মতো, মানে পার্সোনাল ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট, একান্ত পার্সোনাল এটা থাকে, তাই তো পিডিএফ। তাইলে এইগুলো আমরা কিন্তু দেখেন কম্পিউটার 4 ধরনের, এর মধ্যে আমরা মানে লাস্ট ওয়ান যে ধরন আছে ওইটা আমরা ইউজ করি, তাই তো।
আমরা ডেস্কটপ ল্যাপটপ দুইটা ইউজ করি তো, তাই তো? তাইলে ওইগুলো হচ্ছে কি আমাদের মাইক্রো কম্পিউটার। এখন যে কম্পিউটারগুলো ভালো হয়েছে, আমরা একটু চিন্তা করি তো। প্রথমে এই যে আমরা আবার একটু ওভারভিউ দিতেছি। আমরা প্রথমে কম্পিউটার কাকে বলে দেখছিলাম, তাই তো? তাই না? কম্পিউটার কাকে বলে দেখছিলাম, যেন বলছি প্রধানত কম্পিউটার তিন প্রকার: অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড। বলছিলাম যে অ্যানালগ এবং হাইব্রিডের কোনো কাজ নেই, শেষ। আমরা ডিজিটালে আসছি, ডিজিটালে আবার চারটা প্রকার আছে, তাই তো? আবার এগুলার কোনো প্রকার নেই, সুপার আলাদা, মেইন ফ্রেম আলাদা, মিনি আলাদা। কিন্তু মাইক্রোর আবার কিছু প্রকার আছে। এবার আমরা যেগুলো কি করে ডেস্কটপ, ল্যাপটপ, পিডিএ, নেটওয়ার্ক, এটা হচ্ছে মাইক্রোর কি প্রকারভেদ। এই কম্পিউটারের বিভিন্ন প্রকারের চিত্র এগুলো দেখছেন আপনারা, রেকর্ড হচ্ছে, আপনারা ভিডিও দেওয়া হবে, ভিডিও দেখে দেখে আপনারা এগুলো যে পুশ করছেন এগুলো দেখবেন, পড়বেন, লিখবেন, তাই তো? দেন আমরা একটু নিচে চলে যাই। এখন আমরা যেটা প্র্যাকটিক্যালি আজকে যেটা দেখবো, প্র্যাকটিক্যালি যেগুলো দেখবো কিভাবে কম্পিউটার অন করতে হয়। কম্পিউটার বলতে আমরা দুইটাই বোঝানো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা তো প্রচুর। আমরা থিওরি একটু পড়বো এখন, দেন লাস্টের দিকে আমরা প্র্যাকটিক্যালে যাবো। আচ্ছা, বলে কম্পিউটার কিভাবে অন করতে হয় আজকে দেখবো, তাই তো? দেন কিভাবে কম্পিউটার অফ করতে হয়, মানে বন্ধ করতে হয়। আমরা অনেকে জানি না, কারণ কি হয়, আমি যখন আমার মতো করে অফ অন করছি তখন দেখা যায় যে হঠাৎ উইন্ডো চলে গেছে, হঠাৎ অন হইতেছে না, মানে ব্যাটারি ঝামেলা হয়ে গেছে। এই জন্য এগুলো মানে নির্দিষ্ট কি আছে। আচ্ছা, রিফ্রেশ, কম্পিউটার রিফ্রেশ করা কি, রিফ্রেশ বলতে কি বোঝায়। দেন আছে যে ডেস্কটপ আইকন নিয়ে আলোচনা, মাইস দ্বারা এটা তো ঝামেলা। এরকম থিওরি কিন্তু আরো ক্লাস আছে আমাদের দুই তিনটা। আজকে বুঝতে পারছেন তো থিওরি কি লাগবে, তাইলে আমাদের প্রতিদিন সাথে আমি একটু থিওরি রাখবো, আর প্র্যাকটিক্যালি একটু রাখবো, তাই তো? তাহলে আমি একটা জিনিস দেখি এখন, বন্ধ অফ এগুলো আমি পরে দেখাইতেছি। ডেস্কটপ আইকন নিয়ে একটু আলোচনা করি। ডেস্কটপ আইকন কাকে বলে? মাউস দ্বারা রাইট বাটন। আচ্ছা, তাইলে আমরা ডেস্কটপ আইকনে যাই। আমাদের ভালো করে মনোযোগ দিয়ে দেখান। ফুল স্ক্রিনকে আমার কি বলে? না, মনিটরের ফুল স্ক্রিনকে আমার ডেস্কটপ বলে। ফুল স্ক্রিনকে এই যে এই জায়গা থেকে শুরু করে এই জায়গা ডেস্কটপ, মানে মনিটরের ফুল যে স্ক্রিন মানে কি, আমরা যেটা দেখা যায়, SCREEN, স্ক্রিন মানে কি? আমরা অনেকে বলি যে আমাদের মুখ। যেমন মুখের উদাহরণ হচ্ছে কি, আপনারা যখন বাইর হন অথবা আমি যখন বাইরে হয়েছি, আমার মুখ ছাড়া কিছু দেখা যাইতেছে, সবকিছু আবরণ করা আছে না, এই জন্য স্ক্রিন বলতে যেটা মানে দেখা যায়। কিন্তু দেখেন, এই যে কিবোর্ড, মাউস প্যাড, এনতেন, এগুলো কিন্তু কম্পিউটার অংশ, কিন্তু ফুল অংশকে বলা হয় না। এই যে ডেস্কটপ মানে কি, ওই যে স্ক্রিন, শুধু যে অংশটা দেখা যাইতেছে ওইটাকে আমরা কি বলি? স্ক্রিন। বুঝেন নাই? বুঝতে পারছেন তো? নর্মাল একটা উদাহরণ আর কি। তখন বলা হয়েছে যে এই মনিটরের ফুল স্ক্রিনকে ডেস্কটপ বলে, তাই তো? এবার আমাদের কিছু আছে এই যে ফুল স্ক্রিন, এগুলা কিভাবে আসলো, এগুলা কিন্তু নর্মাল আপনি যখন একটা পিসি কিনবেন তখন এগুলা থাকে না সাধারণত, তাই তো? থাকে না এগুলা, এগুলা থাকে না। তখন আপনি কি করতে হবে, আপনি নিয়ে আসতে হয়। এইগুলাকে বলে একটা আইকন। থাকবে আইকন, আইকন বলতে কি, এগুলা দেখা যায়, তাই তো? আইকন, আইকন বলতে কিছু দেখা যায়, ফোল্ডার হইতে পারে, এগুলো ফোল্ডার ফাইল করে দেখবেন আপনারা। তাইলে ওইগুলো হচ্ছে একটা আইকন, তাই তো? তাইলে আমাদের হচ্ছে কি, যে ফুল স্ক্রিনের ভিতরে যে একটা কি আছে, রাখা আছে, যেগুলোকে আমরা বলি আইকন। তাহলে আইকন দুই প্রকার, আলাদা। আইকন দুই প্রকার। একটা হচ্ছে ডিফল্ট আইকন থাকে, ডিফল্ট বলতে যেগুলো সেট আপ করাই আছে, বুঝতে পারছেন? কম্পিউটার, হ্যাঁ। আর যেমন মোবাইলের ক্ষেত্রে কিছু থাকে না, যেমন ফোন, SMS, কি তাকে বলেন, প্লে স্টোর, এগুলা ডিফল্ট থাকে না। হ্যাঁ, কিন্তু প্লে স্টোরে দিয়ে আবার আমরা যেগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু আমরা এক্সটার্নাল ইউজের জন্য। তাইলে কিছু আছে, পাঁচ ছয়টা আছে, যেমন আপনার ডিফল্ট, আর বাকিগুলো আমরা কাজের পারপাসে নিয়ে আসছি। মানে আমি ওয়ার্ডের কিছু কাজ করছি ওই জায়গায় রাখছি, ওয়েব ডিজাইনের কাজ করছি, ওয়েব ডেভেলপের কিছু কাজ করছি, এগুলো আছে আলাদা আলাদা করে। এগুলো আমার কাজ, এগুলো হচ্ছে আমার কাজের পারপাসে যেগুলো করি, যেমন বলতে পারেন যে এক্সটার্নাল ইউজের জন্য, তাই তো? তাইলে বলতে পারি যে আমাদের ডিফল্ট গুলো কোনগুলো আমরা এখন বাছাই করতে হবে। কারণ আমি বললাম ডিফল্ট হচ্ছে আমার দিস পিসি, কারণ আমি যখন মোবাইল কিনবো তখন আমার যদি প্লে স্টোরে না থাকে তখন তো আমি অন্য ফাইলগুলো ডাউনলোড করতে পারতেছি না। মনে করেন যে আমার বিকাশ দরকার, নগদ, রকেট দরকার, অথবা আমার উবার পাঠাও দরকার, অথবা কি কাজের পারপাসে এগুলো দরকার না, তখন আপনি কিভাবে করবেন? তখন আমাদের প্লে স্টোরে থাকতে হবে, তাই তো? তাইলে আমাদের এগুলো হচ্ছে আমাদের যে কাজের পারপাসে নিয়ে আসছি। কিন্তু দিস পিসি, নেটওয়ার্ক, দেন কন্ট্রোল প্যানেল তিনটা না, আমি ছয়টাকে নিয়ে আসবো। রিসাইকেল বিন চারটা, আর একটা হচ্ছে কি
একটা ফাইল থাকে নরমালি, 5টা হচ্ছে, আরেকটা কি থাকে জানে, আরেকটা কি জিনিস আছে হয়তো ওই জায়গায় নাই, তাইলে আমাদের এগুলো ডিফল্ট ভাবে আছে। কোথায় আছে? আছে, কোথায় আছে আমার তো জানতে হবে। জানার জন্য আমি যেটা করব, আপনি ওই জায়গায় আসছে, আমি এমপিটি স্ক্রিন মানে কি, যে খালি জায়গা, খালি জায়গা আসবেন। আচ্ছা, একটা হচ্ছে রাইট বাটন, হচ্ছে লেফট বাটন, বুঝেন? রাইট লেফট, রাইট লেফট, তাই না? এর মধ্যে হচ্ছে ক্রল। এটা যাইতে হলে তো আমি অন্যদিকে চলে যাইতে হবে। মনে করেন একটা মাউস তৈরি করছি, তাই তো? কি আপেল হয়ে গেছে না? থাক, যদিও আমি পেন্টিং এত ভালো না, তাই তো? ও আচ্ছা, যাক, আমরা তৈরি নেই, তাই তো? মাউস, এটা হচ্ছে কি? মাউস মানে কি? মাউস মানে কি? ইঁদুর কিভাবে? ওইটা কি ইঁদুর হইলো কেমনে? এটা হচ্ছে যে ডিজিটাল হতে ওইটাকে দেখা যায় আপনি, ওইটা ইঁদুরের দেখেন মুখটা এভাবে চুকা থাকে, হ্যাঁ, আর একটা লেজের মতো থাকে, তাই তো? আর এটা হচ্ছে এই আকৃতি, কাইন্ড অফ যখন ইঁদুর আলাদা কোন জায়গায় বসা থাকে তখন এইভাবে দলা মশা হয়ে বসে থাকে, তাই তো? আচ্ছা, এটা একদম স্মার্ট ডিজিটালটা যারা, ওরা একটা নাম দিছে। একটা মাউস আছে, তাই তো? আবার ওই জায়গায় একটা জিনিস আছে, ওই জায়গায় আমার একটা জিনিস আছে, রাইট বাটন। এটা হচ্ছে আমার লেফট বাটন, তাই তো? কিন্তু মিডিলে আমার একটা জিনিস আছে, ওইটা হচ্ছে ক্রল বাটন, তাই তো? তাই না? আচ্ছা, দেন তো আমি এটাকে বলতে পারি, এই তো রাইট বাটন। আর এই অংশকে বলতে পারি, হাতের লেখে এত ভালো না, লেফট বাটন, তাই তো? ওইটা হচ্ছে আমার রাইট বাটন, ওইটা হচ্ছে লেফট বাটন, তাই না? আর হচ্ছে ওইটা ক্রল, ক্রল বাটন, তাই তো? ওইটা হচ্ছে আমার ক্রল বাটন। মানে ক্রল বাটনের কাজ হচ্ছে, আমি এই দেখেন উপরে যাইতেছি, নিচে যাইতেছি, আমি, আপনি উপরে নিচে যাইতে পারবেন, তাই তো? ক্রলিং করে, বলি না, ক্রলিং করে। আর রাইটে হচ্ছে কি, ওইটা রাইটের কাজ, রাইটে, আর ওইটা হচ্ছে লেফটের কাজ, তাই না? আমরা দুইটা বাটন, একটা হচ্ছে রাইট, একটা লেফট। আপনার মাউস এইভাবে ধরবেন, দেখছেন কিভাবে ধরছেন? এভাবে ধরছেন, তাই তো? হ্যাঁ, এভাবে ধরবেন, একটু ভালো করে ধরবেন যাতে ইঁদুর যাতে চুইটা না যায়, এই জন্য রাইটে এইভাবে অ্যাঙ্গেল থাকবে, আর লেফটে ওই জায়গায় থাকবে। ওইটা হচ্ছে আমার রাইট বাটন, তাই তো? আর ওইটা হচ্ছে আমার লেফট বাটন। আর মিডিলে যেটা আছে ওইটা ক্রলিং, ক্রল, ক্রল বাটন, মানে উপরে নিচে যাই আমরা, তাই তো? হচ্ছে রাইটে আপনার থাকে কি, আর একটা জিনিস আছে, রাইটে আপনার ক্লিক থাকে, ক্লিক, CLIC, ক্লিক, এই তো? আমরা রাইট কে বলতে পারি যে এটা হচ্ছে একটা ক্লিক, আমরা ওই জায়গায় ক্লিক করি, তাই তো? আর ওই জায়গায় বলতে লেফট কে আমরা বলতে পারি প্রেস, ওইটা কিছুদিন পরে আপনার জানেন, PRESS, প্রেস বাটন, তাই তো? ওইটা হচ্ছে আমার প্রেস বাটন। তাইলে একটা যেটা দেখছি আমরা, রাইটে, রাইটে আমরা যখন কি করবো, তো ওইটা আমরা ক্লিক বলতে পারি, ক্লিক করা। আর লেফটে আমরা প্রেস করা। ক্লিয়ার? ক্লিয়ার না তারপরও দু একজন হয়তো দু একজন হয়তো ক্লিয়ার হয়েছে, বাকিরা ক্লিয়ার হয় নাই। বুঝতেছেন না? বুঝতেছি আমি। আচ্ছা, সমস্যা নাই। ওইটা রাইট বাটন, লেফট বাটন, ওইটা দুইটাই সমান রাখবে, তাই তো? আচ্ছা, ওকে, আমরা যাই। আমরা তাইলে আমরা রাইটে ক্লিক করবো, বলতে রাইটে আমরা সব ক্লিক করবো, লেফটে প্রেস করবো। তাইলে আমরা রাইট বাটনে ক্লিক করছেন, ক্লিক হয়েছে না? আপনি একটা প্রপার বক্স অথবা ডায়লগ বক্স যাই বলেন, ওইটা আসছে আপনার, আবার দেন ক্লিক করছেন। এখন আমরা চাইতেছি রিফ্রেশ করবো। রিফ্রেশ কি জন্য দেখছেন না, সবাই যখন ঢুকে তখন তো শুধু রিফ্রেশ মারে। এর মানে রিফ্রেশ দ্বারা করতেছে যে এই, এত সময় কাজ করছে, একটু জাম হয়ে গেছে, এটাকে আমরা রিফ্রেশ করতেছি। এই জন্য আমরা রাইটে ক্লিক করে লেফটে প্রেস করবো। একই সাথে রাইটে আবার দিবেন না, দিবেন নাই যে রাইটে দিচ্ছেন, কাজ করতেছে না, তাই তো? কিন্তু আপনি মাউসটা এইভাবে নিয়ে এসে ওইটার উপরে রাখছেন, তাই তো? আপনি লেফটে, লেফটে প্রেস করবেন, এই যে প্রেস করছেন, এই যে, এই যে সবগুলো আবার চলে আসছে, তাই না? একটু মনে করেন যে
এই 1 ঘন্টা যাবত আমরা কাজ করছি, ওর মাথায় একটু জাম ঢুকে গেছে, তাই তো উনি ফ্রেশ হয়েছে। আবার দেন রাইটে আমি ক্লিক করছেন, লেফটে এসে প্রেস করছেন, রাইটে ক্লিক লেফটে প্রেস, রাইটে ক্লিক লেফট, এই যে ওই যে এইভাবে করে। হ্যাঁ, আগে ক্লিক তারপরে প্রেস করবেন, এই তো। আচ্ছা, রিফ্রেশ, ওইটা হচ্ছে রিফ্রেশের ফাংশন। দেন আমরা টু যাই, আমরা দেখতেছি আইকন গুলা কোথা থেকে নিয়ে আসা হয়েছে আমরা দেখবো। আর এটা ক্লিক করে যান, লাস্ট ওয়ান যেটা আছে কি পার্সোনালাইজ। যদি উইন্ডোজ 7 কেউ থাকে তাহলে প্রপার্টিজ থাকবে, উইন্ডোজ 7 যদি থাকে কারো তাহলে প্রপার্টিজ থাকবে। উইন্ডোজ 10 হচ্ছে পার্সোনালাইজ, এই তো। ও আচ্ছা, আজকে আমরা পার্সোনালাইজে চলে গেলাম, নিচে গিয়ে আমরা লেফটে দিচ্ছেন আপনি, এই যে সেটিংস এর একটা কি আসলো, আসছে দেখেন, আসছে, তাই তো। এগুলো আমাদের বেশ দরকার নেই, আমরা থিমে যাব। ঠিক আছে না আপনি, থিমে রেকর্ড আছে কিন্তু দেখবেন আবার বাসায় গিয়ে, সমস্যা নেই। থিমে যাওয়ার পরে দেখেন ওই কি আসছে, ডেস্কটপ আইকন সেটিং, দিকে দেখেন, পরে দিকে দেখেন, ডেস্কটপ আইকন সেটিং, তাই না? জি, বুঝতে পারছেন? গুড। তাইলে আসেন পার্সোনালাইজে যান, বামে ক্লিক করার পরে সেটিংস আসছে, তাই তো, আসবে। সেটিং আসার পরে ওই জায়গায় কিছু মেনু আসতেছে, আপনি থিম যে আছে অপশন, থিমে চলে যায়, লেফটে কিন্তু আমি সবগুলো করতেছি এখন। এই যে থিমে যান, লেফটে দিছেন, এখন লেফটে দেওয়ার পরে কি আসছে উপরে, ডেস্কটপ আইকন সেটিং। না না, প্রথমে যেটা করবেন তখন রাইটে ক্লিক করবেন, পরেগুলো লেফটে, আপনি কাজ করতে দেন প্রেস, দেন ওটা হচ্ছে ডেস্কটপ আইকন সেটিংস, আমরা ওইটার ভিতরে যাই। এই দেখেন ডেস্কটপ আইকন সেটিং আসছে, তখন একটু আগে যে আমি দিস পিসি, দেন কি একটা কি নিয়ে প্রোফাইল নিয়ে আসছি, নেটওয়ার্ক, এই সাইকেল বিন 4টা না, কন্ট্রোল প্যানেল নাই। আচ্ছা, তাইলে এই যে 4টা নিয়ে আসছি না, 5টা, এই দেখেন এগুলো আমি যে আলাদা করছিলাম না, বুঝতে পারছেন? ডিসপিসি, দেন নেটওয়ার্ক, কন্ট্রোল প্যানেল, দেন রিসাইকেল বিন ফাইল, তাইলে এই যেগুলো ঠিক আছে আমার, হ্যাঁ এগুলা সেট করাই আছে আমার আপনার। কিন্তু আপনি যদি দেখেন আরেকটা জিনিস আছে, আপনার যদি চেক মার্ক না থাকে তখন এগুলা দেখাবে না। এই করছেন সবগুলা, এই যেগুলা চলে যাবে না, এই যে আপনি অ্যাপ্লাই ওকে দেন, এই যেগুলো কোথায় আমার চলে গেছে না। এখন মনে করেন যে আপনি তো পিসি কিনছেন একটা, কিনা বাসায় নিয়ে এসেছেন, কিছু নাই, হায় হায় আমার জীবন নষ্ট শেষ, আমার পিসিতে কিছুই নাই, আছে কিন্তু আপনি খুঁজতে হবে, তাই না? এত টাকা দিয়ে এত টাকা দিয়ে নাকি কি করছেন, কিনে নিয়ে আসছেন 50,000 টাকা দিয়ে, নিয়ে আসেন বাসায় বসছেন, বসে দেখেন কিছুই নাই, এখন কি হবে? আম্মু দিবে বাদাম, আব্বু বলবে এত টাকা দিয়ে নিয়ে আসছি, তাইলে তুমি কি নিয়ে আসছো এটা? তাইলে ওইটা হচ্ছে আপনি নিয়ে আসতে হলে আপনি প্রপার্টিজে যান, পার্সোনালাইজে যান, গিয়ে আপনি থিমে আছে অলরেডি, আমরা এই জন্য দেখাইতেছে, অথবা এই যে থিমে আসেন, আসার পর আপনি কিতে আসেন, ডেস্কটপ আইকনে যান, যাওয়ার পরে এই যেগুলো মার্ক করে দেন, কম্পিউটার, ইউজার, ইউজার মানে ইউজার ফাইল বলতে কি বোঝায়, যে আপনি যখন একটা কম্পিউটার সেট আপ করবেন তখন আপনার জিমেইল লাগবে, জিমেইলে আপনার যে নাম থাকবে, ফার্স্ট টাইম লাস্ট টাইম থাকে না, নিজের একটা নাম থাকতে হবে, আর ওইটা একটা কিন্তু অ্যাকাউন্ট তৈরি না করলে আপনার ওইটা সেট আপ করা যাবে না, তাই তো। ওইটাকে বলে ইউজার, এই যে নাম থাকবে এই নামে, নেটওয়ার্ক আছে, রিসাইকেল বিন আছে, এই যে কন্ট্রোল প্যানেল আসছে, কন্ট্রোল প্যানেল আছে, তাই তো। তাহলে আমরা 5টা জিনিস নিয়ে আসছি, অ্যাপ্লাই ওকে, ওকে, তারপরে কি ওকে, তাই না? এখন দেখেন আমার এগুলা সরিয়ে ছিটিয়ে আছে, কিন্তু ওই যে নেটওয়ার্ক আছে, তাই না? রিসাইকেল বিন নিয়ে আসছিলাম, ডিএসপিসি নিয়ে আসছিলাম, আবার প্রোফাইল নিয়ে আসছিলাম 4টা, বাকিগুলো কন্ট্রোল প্যানেল, এই যে কন্ট্রোল প্যানেল, তাই তো। 3 4 5টা, আরেকটা কি আছে, 1 2 3 4 5টা, আর 5টাই ঠিক আছে, তাইলে দেখেন এগুলো আবার পাইছেন আপনি। এখন ওরা এই ডিএসপিসির ভিতরে কি কি আছে আমরা আগামী দিন দেখবো অবশ্যই, ডিসপিসির ভিতরে ওগুলো আছে, এগুলো আমরা পরে দেখবো। তাইলে এই যে ডিফল্ট আইকন বলতে আমরা এই 5টাকে বুঝাইতে চাইতেছি, এগুলো বুঝতে কে বুঝি নাই, কোনটা? ওইটা কিন্তু যখন এই যে সিলেট আইটি একাডেমি ডিজিটাল যখন এই উইন্ডোজ দেওয়া হয়েছে পিসিতে, তখন এই নাম দিয়ে একটা নাম দিতে হয়, জিমেইল দেওয়া হয়েছে, জিমেইলে একটা নাম দেওয়া হয়েছে, এই নাম অটো চলে আসছে ওইটা, ঠিক আছে।
ওইটা কিন্তু ইউজার্স নেম, ঠিক আছে? এইভাবে প্রশ্ন করবেন। এই জায়গায় কিন্তু আপনার কি নাই, এই জায়গায় কিন্তু ওরা বলে নাই যে সিটা মানে সিলেট আইটি একাডেমি, কিন্তু ওই যে এই জায়গায় আছে। আপনি এটা মনে করেন যে তুলে দিচ্ছি আমি, অ্যাপ্লাই দেন, ওকে দেই। এখন দেখেন আমার ওইটা দেখাবে না, ওই জায়গায় নাই, দেখছেন? কোনো জায়গায় নাই, পাইবেন না। কিন্তু আবার যখন নিয়ে আসবেন তখন ও চলে আসবে। অ্যাপ্লাই ওকে দিয়ে আপনি এই যে এখন আপনি পাইবেন এই যে আসছে, দেখছেন এটাকে? তাইলে এগুলো হচ্ছে আমার কি ডিফল্ট আইকন। তাহলে আমরা যেটা দেখছি মাউসের ব্যবহার দেখছেন, রাইট লেফট স্ক্রল, আর এটা দেখছি কি রিফ্রেশ কিভাবে করতে হয়। আমরা ডান ডান দিকে রাইটে ক্লিক করে আপনি বামে প্রেস করবেন, ওইটা দেখছি। দেন আমরা ডিফল্ট আইকন নিয়ে আলোচনা করছি, ওগুলা হ্যাঁ। দেখুন এইগুলা এর বাইরে কিছু নাই এই জায়গায়। এই ধরনের ৬টা জিনিস ছাড়া আর কিছু, ৫টা জিনিস ছাড়া আর কিছু না। এই যে এই যে আইকন দিয়ে বলছে ওরা, তাই তো? এখন এখন আপনারা বলবেন তাইলে স্যার এগুলা কোথা থেকে আসলো? এই যে এগুলা আমি বলছেন এগুলা কাজের পারপাসে নিয়ে আসছি, কাজ করার, হ্যাঁ কাজ করার ক্ষেত্রে শর্ট আইকন, হ্যাঁ এই তো। এগুলো হচ্ছে মেইন আইকন, এগুলো হচ্ছে শর্ট আইকন। শর্ট আইকন মানে কি, এই প্রতিটা ভিতরে ভিতরে সেট আপ করা আছে, কিন্তু শর্ট আইকন মধ্যে মনে করেন যে আমি এখন মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবো, তখন আমি ওই জায়গায় এমএস লিখতে হবে, অফিস লিখতে, ওই যে এমএস লিখতে হবে, তারপর ওই জায়গায় দিতে হবে। অথবা আমি স্টার্ট বাটনে গিয়ে আমি খুঁজে খুঁজে বাইর করতে হবে, অনেক সময় নষ্ট হইতেছে না আমার, হ্যাঁ সময় নষ্ট হইতেছে না? এই সময় বাঁচানোর জন্য আমি যে কাজটা করছি সামনে রাখছি, আমি জাস্ট ওই জায়গা থেকে ক্লিক করে ঢুকে যাব। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কি শর্ট আইকন। ভিডিও দেখবেন আপনারা, দেখে দেখে নোট ডাউন করবেন। এগুলো হচ্ছে শর্ট আইকন, আর এইগুলো হচ্ছে আমার মেইন আইকন। ক্লিয়ার হয়েছে? মেইন আইকন দেখছি আমরা প্রপার্টিতে গিয়া আছে, কিন্তু না প্রপার্টি না, পার্সোনালাইজে, হ্যাঁ আমি উইন্ডোজ 7 আছে প্রপার্টিজ, পার্সোনালাইজে গিয়ে দেখবেন আপনি ওইগুলো আছে অবশ্যই। এই সেটিং গুলো একই। আর এগুলো হচ্ছে শর্ট আইকন, তাই তো? শর্ট আইকন এবং ডিফল্ট আইকনের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? বুঝি? বুঝতে পারছেন? জি, আপনি একটু কম বুঝতেছেন। বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমরা প্র্যাকটিক্যালের জন্য কি করব? প্র্যাকটিক্যালে কি করছিলাম জানেন? এই যে কিভাবে কম্পিউটার অন করতে হয় একটা জিনিস দেখবো, অফ করতে হয় কিভাবে দেখবো, দুইটা জিনিস দেখবো। আর ইউপিএস গুলো লাগবে না, অফ অন করতে হয় আর এই কাজগুলো করবেন, সমস্যা নেই।